প্রিয় লিসেনার্স, আপনাদেরকে আজকে আমি সাদামাটা বয়স্ক একজন দারোয়ানের জীবনের সিক্রেট সম্পর্কে একটা কাহিনী বলবো। পুরান ঢাকার একটা ছোট্ট গলির একটা তিনতলা বিল্ডিং এ প্রায় 22-23 বছর ধরে তিনি পাহারাদারি কাজ করতেন। দিন হোক রাত হোক, রোজা রেখে হোক রোজা না রেখে হোক, এমনকি ঈদের সময়ও তিনি ডিউটি করতেন। তাকে কখনো বাড়ি যাইতে দেখা যেত না। হয়তো তার পরিবার পরিজন বলতে কেউ ছিল না, এই জন্যেই তিনি যাইতেন না। সবাই তাকে চিনতো মামা বলে। আমরা যেমন আমাদের বাসা বাড়ির দারোয়ানকে কেউ কেউ মামা বলে ডাকি, কেউ কেউ আবার চাচা বলে ডাকি, অনেকে আবার আঙ্কেল বলে, সেরকমই তাকে সবাই মামা বলেই ডাকতো। স্বাভাবিক ব্যাপার। তার আসল নাম আবার কেউ জানতো না। দেখুন, 22 বছর ধরে কাজ করছে এক জায়গায়। যখন সেখানে চাকরি শুরু করে তখন হয়তো একটা ডকুমেন্ট নেওয়া হয়েছিল তার নাম কি, জন্মসাল এসব নিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো হয়তো হারায় গেছে। 22 বছর মুখের কথা না। তিনি ছিলেন শান্ত, চুপচাপ, একটু হাসি হাসি মুখ, কিন্তু কখনো বেশি কথা বলতেন না। লোকজন খুব একটা মিশতো না তার সাথে। মিশতো না বলতে কথা কম বলা মানুষদের সাথে মানুষ চাইলেও আসলে মিশতে পারে না, ব্যাপারটা এরকমই ছিল। তিনি রুড ছিলেন না। তাকে যদি জিজ্ঞেস করা হতো যে মামা চা খাবেন, তিনি হাসি মুখে বলতেন যে না বাবা, তুমি খাও, আমি খাবো না। আমরা সাধারণত দেখি যে মামাদেরকে যদি এরকম কোনো প্রস্তাব দেওয়া হয়, তারা খুব খুশি হয়ে রাজি হয়ে যায়, কিন্তু এই মামার ক্ষেত্রে ব্যাপারটা খুবই আলাদা ছিল। তিনি কারো কাছে কিছু চাইতেনও না, এমনকি ঈদের দিনেও না। কেউ যদি জোর করে কিছু দিতেও চায়, তিনি মুচকি এসে বলতেন, আল্লাহ আপনারে ভালো রাখুক বাজান, আল্লাহ আমারে অনেক দিছে, আর লাগবো না। একদিন হঠাৎ বিল্ডিং এর সবাই খেয়াল করলো যে মামা দরজা খুলতেছে না। সাধারণত বিল্ডিং এর অনেকেরই ফজর নামাজ পড়ার অভ্যাস ছিল। এই 4:30-5টার দিকেই মামা দরজা খুলে দিতেন। বাসার বিল্ডিং এর লোকরাও নামাজে যাইতো, উনিও নামাজে যাইতেন। হঠাৎ করে দেখলো যে 6টা বেজে যাচ্ছে, মামা দরজা খুলে না, মানুষজন নামাজ পড়তে যাইতে পারতেছে না। তো মামার দরজা অনেকক্ষণ ধাক্কা দেওয়া হলো। 10-15 মিনিট ধরে ধাক্কা দেওয়ার পরও মামা দরজা খুলতেছিল না। তো বাড়িওয়ালাকে ডেকে আনা হলো। বাড়িওয়ালা অনেক ধাক্কা দিলেন, কিন্তু দরজা খুললো না। শেষমেশ বাড়িওয়ালার নির্দেশেই কয়েকজন যুবক ছেলে এসে দরজাটা ভেঙে ফেললো ধাক্কা দিয়ে। ভেঙে ফেলার পর দেখে যে মামা বিছানায় শুয়ে আছে চিত হয়ে, মাথা সিলিং এর দিকে দিয়ে স্বাভাবিকভাবেই শুয়ে আছে। কয়েকজন যে মামাকে ডাকলো, মামা উঠলো না। তারপর যে মামার নিঃশ্বাসটা তারা চেক করলো, মামা আর পৃথিবীতে ছিলেন না, মামা মারা গিয়েছিলেন। লোকজন খুবই দুঃখ পাইল। স্বাভাবিক, 22 বছর ধরে কাজ করছে একটা জায়গায়, মানুষের মনে তো একটু দাগ ফেলবেই, তাই না? অনেকেই দুঃখ পাইল, কারো কারো তো একদম কাঁদো কাঁদো অবস্থা, বিশেষ করে বাসার ছোট বাচ্চাদের, যারা জন্ম থেকে মামাকে দেখে আসতেছে। এরপর সকাল হলো। সকাল হওয়ার পর লোকজনরাই দায়িত্ব নিল যে মামার গোসল সম্পন্ন করতে হবে, দাফন সম্পন্ন করতে হবে, জানাজা পড়াতে হবে। এগুলোর দায়িত্ব সব বিল্ডিং এর মানুষরাই নিল। কারণ যে লোকটা 22 বছরে একবারও ডিউটি ছেড়ে কোথাও যায়নি, বুঝা খুবই সহজ যে তার আপনজন বলতে পৃথিবীতে কেউ নেই আসলে। এজন্যে ভাড়াটিয়ারা এবং বাড়িওয়ালা সবাই মিলেই নিজ উদ্যোগে তার দাফন মাটি দেওয়া সম্পন্ন করলো। ভাড়াটিয়াদের এবং বাড়িওয়ালার এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, এরপর আসি মূল ঘটনায়। 2 দিন পরে বাড়িওয়ালা তার কাজের লোক যারা ছিল, বিল্ডিং পরিষ্কার করতো, বাসা বাড়িতে কাজ করতো, তাদেরকে নির্দেশ দিলেন যে যাও মামার রুমটা একটু পরিষ্কার করে দিয়ে আসো। নতুন একটা দারোয়ান আমি পাইছি, সে থাকবে আজকে থেকে, রুমটা পরিষ্কার করে দাও। তো তারা রুম পরিষ্কার করতে গেল। রুমে তেমন কিছু ছিল না, একটা ছোট চৌকি ছিল, একটা পুরনো তোশক, প্রায় পুরোটাই পোকা খেয়ে ফেলছিল, চাদর ময়লা, সাধারণ জিনিসপত্র, অনেক পুরানো জিনিসপত্র। সবকিছু যখন বের করলো, তারপরে দেখলো যে ঘরের একটা কোনায় মোটামুটি বড়সড় সাইজের একটা কাঠের বাক্স আছে। বাক্সে আবার কোনো তালা দেওয়া নেই। তো একজন কাজের লোক সেটা যে খুললো, স্বাভাবিক
মনে কৌতূহল হতেই পারে। বাক্সের ভেতরকার জিনিসপত্র দেখে সে কিছুটা অবাকই হলো। সে অনেকগুলা চিঠি দেখতে পাইল। খামের ভেতরে কতগুলা চিঠি দেখলো। কতগুলা বলতে আসলে অনেকগুলা, শখানেক তো হবেই। এরপর কিছু রসিদ আর কাগজপত্র দেখতে পাইল। সেখানে আবার এই আমরা দোকান থেকে কোনো কিছু কিনলে যে একটা রসিদ ধরে দেওয়া হয়, সেরকম কিছু রসিদ সে দেখতে পাইল। চিঠিগুলো সে বাইরে নিয়ে আসলো, মানে পুরো বাক্সটাই বাইরে আনলো। তারপর বাইরে কিছু ভাড়াটিয়া দাঁড়ায় ছিলেন। তারা চিঠিগুলা দেখেও নিজেরাও কিছু অবাক হলেন যে মামার কাছে এতগুলা চিঠি কে তাকে পাঠালো, তার তো কেউ নাই আপনজন বলে। তো তারপর তারা চিঠিগুলো খুললো। একের পর এক তারা চিঠি খুললো এবং তাদের চোখ মুখ বিশ্ব অবাক হয়ে যাচ্ছিল। তাদের চোখ ছলছল করে উঠতেছিল যে এগুলা আমরা কি দেখতেছি। মামা এরকম ছিলেন? আসলে চিঠিগুলা কিসের ছিল? কে তাকে চিঠি দিল? কি নিয়ে চিঠি দিল? এগুলা শুনলে হয়তো আপনার মনটাও নরম হয়ে যেতে পারে। চিঠিগুলোর মধ্যে লেখা ছিল, মামা, আপনি আমাকে সময় মতো ওষুধ না এনে দিলে আমার মা হয়তো আর এই দুনিয়াতে বেঁচে থাকতো না। এরপর আরেকটা চিঠিতে ছিল, আপনার দেওয়া 500 টাকা দিয়েই আমি স্কুলে ফাইনাল পরীক্ষা দিছি মামা। তারপর আরেকটা চিঠিতে ছিল, আপনার মতো মানুষ না থাকলে হয়তো আমি মাদকেই ডুবে থাকতাম এতদিনে মামা। এরকম আরো অনেক চিঠি তারা পাইল। পাওয়ার পর তো তারা অবাক যে কি হচ্ছে এগুলা। তারপর তারা রসিদগুলো চেক করলো। রসিদগুলো দেখলো যেগুলো কিসের কাগজ। তারা দেখতে পাইল কিছু এতিমখানায় অনুদানের রসিদ, তারপর এক বৃদ্ধাশ্রমে প্রতি মাসে কিছু টাকা পাঠানোর কাগজ, তারপর একজন দরিদ্র ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্মের খরচও তিনিই দিয়েছেন। একদম রসিদে পাকাপোক্তভাবে লেখা আছে। তারা তো এটা দেখে একদম অবাক যে মামা কথা বলতো না কারো সাথে, ঠিকভাবে কথা বলতো না, চুপচাপ থাকতো সবসময় হাসি হাসি মুখে থাকতো। মামা ভিতরে ভিতরে এরকম মানুষ ছিলেন? তিনি এরকম নীরব ফেরেশতার মতো একজন ছিলেন? মামা সেই দারোয়ান ছিলেন শত মানুষের অচেনা ভালোবাসার উৎস। কারো চোখে বড় না হলেও ছিলেন শত হৃদয়ের প্রিয় মানুষ। যারা তাকে এতদিন কাছ থেকে দেখেছে তারা কেউ ব্যাপারটা টেরই পায় নাই। প্রিয় লিসেনার্স, এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো? আপনাদের অনুভূতি কিরকম? আপনাদের জন্য কিছু শেষ মেসেজ আমার পক্ষ থেকে আছে। সব নায়ককে আমরা আসলে চিনতে পারি না। কেউ কেউ আলোয় আসে না, কারণ তারা অন্ধকারেই মানুষকে পথ দেখায়। নিজে কালোর ভিতরে থেকে অন্যকে আলো দেখাতে তারা সাহায্য করেন। মামা ছিলেন ঠিক সেরকমই একজন মানুষ, যার জীবন ছিল নিঃস্বার্থ, যার গল্প আজও চোখ ছলছল করে ওঠে শোনার পর। ভালো থাকবেন। পরে আবার কোনো এরকম গল্প নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।